স্টাডি। আমি আশা করছি প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে। এই পুজোর প্রাককালে তোমরা এখনও WBCS কে সময় দিচ্ছ, কারণ আর মাত্র 7-8 মাস বাকি এই পরীক্ষার, যদি আমরা দেখি। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করতে এলাম। টপিকটা আমার নিজের মনে হয় না বাংলায়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে খুব একটা আলোচিত হয়েছে, ইউটিউবে হোক কিংবা অন্য কোথাও, হয়ে থাকলেও খুব কম। সেটা হচ্ছে আর্ট অফ মেকিং এফেক্টিভ নোটস। তোমরা প্রত্যেকেই জানো, সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিংবা বাকি যে কোনো পরীক্ষা যা এই মুহূর্তে হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু নোট মেকিংয়ের একটা অনস্বীকার্য গুরুত্ব রয়েছে। কারণ আমরা দিনের শেষে যখন রিভিশন করি, তখন আমরা কিন্তু প্রত্যেকটা বই, প্রত্যেকটা সাবজেক্টের বই, প্রত্যেকটা সাবজেক্ট রিলেটেড আরও ম্যাটেরিয়াল, সবটা কিন্তু শেষ 7 দিন কিংবা 5 দিন কিংবা শেষের ওই 2 দিনে রিভিশন করতে পারি না, এবং আমাদের ব্রেনেরও একটা ক্যাপাসিটি আছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নোটস তৈরি করে নিই কনসাইজ ওয়েতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়টির উপর নির্ভর করছে তোমার নাম WBCS এর মেরিট লিস্টে আসবে কি না, অন্তত 2021-22-এ দাঁড়িয়ে। তো সেই বিষয়টি হলো আর্ট অফ মেকিং এফেক্টিভ নোটস, কিংবা আর্ট অফ এফেক্টিভ নোটস মেকিং, যাই বলো। বাংলায় বলতে গেলে যে আমরা এফেক্টিভ নোটস কেন বানাবো, কিভাবে বানাবো, এবং আমি ভিডিওর মাধ্যমে 4টে খুব ভাইটাল পয়েন্ট আলোচনা করব। একটা, আর্ট অফ নোট মেকিংটা কি। 2 নম্বর, আমরা কিভাবে এফেক্টিভ নোটস বানাতে পারি। 3, নোটস আপডেট আমরা কিভাবে করব। এবং 4, যেটা প্রচুর ছাত্রছাত্রীর প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, 2-3 দিন আগে আমার কাছে বেশ কিছু ইমেলস এসেছে সেই ব্যাপারে। সেই প্রশ্নটি হলো যে ডিজিটাল নোটস ভালো নাকি হ্যান্ড রিটেন নোটস ভালো। স্যার, আমরা কোনটা বানাবো? আমরা ল্যাপটপে নোটস বানাবো, কম্পিউটারে নোটস বানাবো, নাকি আমরা আমাদের খাতাতেই নোটস বানাবো সেই পুরোনো পদ্ধতিতে? কোন নোটসটা বেশি এফেক্টিভ হবে আমাদের জন্য? তো এই 4টে প্রশ্নের উত্তর আমি 2টো ভিডিওর মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছি। এটি পার্ট 1, এফেক্টিভ নোটস মেকিং এর পার্ট 1। তো দেখো, আজকের পার্টে আমি 2টো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে এটাই, যে আমরা নোটস কেন বানাবো। নোটস আমরা কেন বানাবো? কারণ আজকে দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টদের এইটা মনে হয়ে থাকে, প্রথমে তারা যখন প্রিপারেশন শুরু করে তাদের মধ্যে অনেকটাই মোটিভেশন কাজ করে, অনেকটা এনার্জি কাজ করে, কিন্তু যখন কিছুদিন চলে যায়, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই যখন সোজা থেকে একটু কঠিন এবং ডেপথ বাড়তে থাকে সাবজেক্টগুলো, তখন না তারা প্রথম কয়েকদিন আমি খুব লক্ষ্য করেছি তারা খাতাতে নোটস তৈরি করে, কিন্তু 3-4 মাস কিংবা অনেক ক্ষেত্রে 2 মাস পরেও সেই নোটসগুলো তৈরি হয় না। তখন স্টুডেন্টরা মনে করে যে হ্যাঁ, এখন তো আমি পড়ছি। খুব একটা এক্সাম্পল দিয়েই বোঝাই তোমাদেরকে। ধরো তোমরা কুষাণ যুগ পড়ছো কিংবা হিস্ট্রির কোন একটা চ্যাপ্টার পড়ছো, আমি ধরে নিচ্ছি তুগলক বংশই পড়ছো। তোমরা যখন পড়ছো মিডিভেলের টাইমটা, তোমরা যখন সেই বিন তুগলকের সময়টা পড়ছো, ফিরোজ শাহ তুগলক পড়ছো, তোমরা সেই তুগলকগুলো যখন পড়ছো, সেই সময়টাতে মনে হবে তোমাদের মনে আছে প্রত্যেকটা তারা কি কাজ করেছে, তাদের সেই সময়কার শাসন ব্যবস্থা, সময়কাল, তাদের যে বিভিন্ন নীতি, তাদেরকে কি বলা হয়, সেই সময়কার সমসাময়িক কারা ছিলেন, এই বিষয়গুলো তখন তোমাদের মনে থাকবে। তার কারণ একটাই, তোমরা মনে রাখছো, তোমরা সেই দিনটায় পড়ছো, এবং ব্রেন 3 দিন অবধি 100% মেমোরি রিটেন করতে পারে, মোটামুটি 2.5-3 দিন অবধি ব্রেনে থাকে। তো সেক্ষেত্রে সেই সময়টা তো মনে থাকবে, এবং তুমি নিজেকে সেইভাবে রেডি করছো যে আমার পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, আমি ধরে নিচ্ছি আমার পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, এবং আমি অক্টোবর মাসে যদি পড়ি, আমার ফেব্রুয়ারি অবধি হয়তো মনে থেকে যাবে, এবং আমি ফেব্রুয়ারির আগে তো অবশ্যই সেই বইটা একবার খুলে দেখবো, তোমার মাথায় এটা থাকলো। তো তুমি আর ভেবে দেখো, তুগলক থেকে তুমি শুরু করছো, কিন্তু তোমাকে পড়তে হবে 1947ও নয়, 1947-এর খানিকটা পরে অবধি পড়তে হবে ইতিহাসে। তো এই পার্টটা অবধি তোমাকে পড়তে হচ্ছে। এবার একটু ভেবে দেখো, তোমার হাতে কি সাবজেক্ট শুধুমাত্র একটা, যে তুমি পরে গিয়ে পুরো বইটা পড়তে পারবে? অবশ্যই নয়। মোটামুটি কমপক্ষে 10টা সাবজেক্ট পড়তে হয় সব মিলিয়ে, ঠিক আছে, সব দেখলে। তো প্রত্যেকটা সাবজেক্টের ধরো তুমি পলিটি পড়ছো, পলিটির তুমি এমার্জেন্সি প্রভিশন পড়ছো, তোমার মনে হলো এমার্জেন্সি প্রভিশন আমি যখন পড়ছি, এর থেকে কিছু ছোট ছোট নোটস বানালে ভালো হতো, কিন্তু তোমার মনে হবে যে আমি তো এতদিন পড়ে ফেলেছি, হয়তো নোটস আমার লাগবে না, আমি এই নোটসগুলো বানাচ্ছি না, আমার মনে থেকে যাবে, আমি পরে এই বইগুলোকে আমি পড়ে নেব। তো এইরকমই 8টা-10টা বই তোমার কাছে কিন্তু জমে যাবে, যেটা তুমি এখন ফিল করতে পারবে না, কিন্তু মাথায় রাখবে এটাই তোমার পরীক্ষার আগের দিন যদি আমার কথাগুলো না ফলো করো, এই বিপদে কিন্তু তুমি তার আগের দিন পড়বেই। তো সেক্ষেত্রে এরকম বই জমতে থাকবে, এবং যখন পরীক্ষা মুখে এসে দাঁড়াবে, তখন না এমনি মাথায় একটা টেনশন কাজ করে পরীক্ষার্থীদের। সেই সময়টাতে কি হবে, তুমি তখন বই তো খুলবে, কিন্তু সবকটা বই তুমি একসাথে করে উঠতে পারবে না, তার কারণ বইগুলোর সাইজ এইরকম, মোটামুটি এরকম হয়। এবার কি হয়, এবার এই বইটার মধ্যে পুরোটাই যে WBCS এর জন্য দরকারি এমনটা না, কারণ WBCS এর দরকারি এটাই যে আমরা কোনটা পড়বো না,
কোনটা পড়বো সেটা তো আমাদেরকে জানতে হবে, কোনটা পড়বো না সেটা তার সাথে জানাটা জরুরি, কারণ সবটা পড়তে হয় না, রাইট? তো সেক্ষেত্রে নোটস মেকিংয়ের প্রয়োজনীয়তা WBCS কেন, প্রত্যেকটি পরীক্ষা যেগুলিতে GS আছে প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ। তো গেল পয়েন্ট 1। পয়েন্ট 1-এ আমি তাহলে কি ডিসকাশন করার চেষ্টা করলাম তোমাদের সাথে, যে আমরা নোটস কেন বানাবো। ওকে, এবার একটা নোটস মেকিংয়ের প্রয়োজনীয়তা বলি, আমার পয়েন্ট 2 হিসাবে এটা তোমরা ধরতে পারো। এবার ধরো তোমরা এই বইগুলোকে জমিয়ে রাখলে না, তোমরা বিশ্বাস করলে যে হ্যাঁ আমরা আজকে যে খাটনিটা করবো, আমরা লেথার্জি দেখাবো না, আমরা যে খাটনিটা করবো পরে সেটা আমাদেরকে ফসল দেবে। তুমি যখন পড়ছো সেই মুহূর্তেই, তুমি ধরো তুগলক বংশটা পড়ছো এবং তুমি সেই মুহূর্তে সবটা লিখতে তোমাকে হবে না, তুমি সেই বইতেও এক ধরনের নোট বানাতে পারো। সেটা আমি বলে দিচ্ছি, এই ভিডিওর পার্ট 2-তে হয়তো বলবো যে বইতে কিভাবে তুমি এফেক্টিভ ইনফরমেশন অ্যাড করবে। অবশ্যই বইয়ের উপর ইজি করে লিখে নাও, কিছু স্মার্ট ওয়ে আছে সেটা, যেভাবে UPSC ক্যান্ডিডেটরা করে থাকে। এবং তোমরা মাথায় রাখো তোমরা সিভিল সার্ভিসই পড়ছো, তোমাদের সাথে তাদের খুব বেশি পার্থক্যটা নেই, প্রিপারেশন ফেজ এবং পিরিয়ড আজকে দাঁড়িয়ে একই রকম হতে হবে, তবে কি হয়তো তোমাদের নামটা মেরিট লিস্টে আসবে, কারণ কম্পিটিশন ইজ ভেরি হাই, রিক্রুটমেন্ট প্রসেস ইজ ভেরি স্লো। তো এইবার দেখো, ধরো তুমি তুগলক বংশ পড়ছো, এবং তুগলক বংশ যখন তুমি পড়ছো ঠিক সেই সময়টা তুমি 2-4টে পয়েন্ট তোমার মনে হলো যে তোমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং সেই পয়েন্টগুলো কিন্তু এক্সাম সেন্ট্রিক। কি করে কোন পয়েন্ট এক্সাম সেন্ট্রিক কি করে বুঝবে, সেটা তুমি তোমার প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে। এবং আমি সেটার ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো, যে কোনটা আমরা পড়বো না এবং কোনটা পড়বো সেটা দেখেই কি করে বুঝবে, কোনো চ্যাপ্টার দেখে কি করে বুঝতে পারবে, সেটা WBCS জন্য ইম্পর্টেন্ট। তো এইবার তুমি সেই তুগলক বংশ থেকে কিছু পয়েন্ট তুলে তুমি তোমার খাতায় তুলে ফেললে পয়েন্টগুলো, কিছু পয়েন্ট। তখন মনে হতে পারে যে পয়েন্টটা লিখছি, এই যে ফিরোজ শাহ তুগলকের আমি জনহিতকর কার্যাবলীটা লিখছি, এটা তো আমি জানি, এইমাত্র পড়লাম। তোমাকে এইভাবে ব্রেনকে তৈরি করতে হবে যে আমি কিন্তু ডিসেম্বরে কি ওটা ভুলে যাবো, এবং আমি 2 মাস পরে ওটা আমার তো পুরোটা মনে থাকবে না। আমার মাথায় কিন্তু ছবি চাই, যখন পরীক্ষায় বসবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ছবি চাই, যাতে প্রশ্নটা দেখলেই মাথায় এসে যায়। ওকে, এই পার্টটা কিন্তু খুব ভাইটাল, এই পার্টটাকে মিস করবে না। এই পার্টটা মিস করলে কিন্তু জীবন থেকে WBCSটা মিস হয়ে যাবে। তো সেই জন্য তুমি নোটসটা বানাবে, এবং যখন তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বানাতে থাকবে, বেশি বড় নয়, প্রথমে এমন কিছু করবে না যে আমি একটা চ্যাপ্টার থেকে 2 পাতা বানিয়ে ফেলাম, একদমই না, নেসেসারি নয়। এক চ্যাপ্টার থেকে হাফ পাতা বানাও না, একদম ইম্পর্টেন্ট টপিকগুলোকে শুধু তুলবে, মাইন্ড ম্যাপ করো, চার্ট করো। ধরো তুগলক ডাইনেস্টি, ওরকম একটা চার্ট করে ফেলো, সেই চার্টের মধ্যে কারা কারা রাজা আছেন লেখো, প্রত্যেকটা রাজার কিছু কার্যাবলী লেখো, তাদের সাথে কার কার ফাইট হয়েছিল লেখো, কোনো ইম্পর্টেন্ট কোনো যুদ্ধ থাকলে লেখো, এই পার্টগুলো লেখো। এবার তুমি যখন বছরের শেষে যাচ্ছ, তোমাকে তো বই দেখতে হচ্ছে না, কারণ বই দেখলে কি হবে, তাতে প্রচুর ডেসক্রিপটিভ তথ্য আছে, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট ফর মেন্স এবং ইয়োর কনসেপ্ট বিল্ডিং। বাট প্রিলি পাস না করলে মেন্সে বসার তো কোনো চান্স নেই তোমার। তো মেন্সে তো আগে তো প্রিলি পাস করতে হবে, এবং প্রিলির প্রশ্ন 2021 আশা করি তোমরা দেখেছো যে কিরকম এসেছে। তো সেক্ষেত্রে নোটস মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর প্রিলি অ্যান্ড মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ইন্টারভিউ। এবার কেন ইন্টারভিউর কথা আমি এখানে আনলাম, ইন্টারভিউটা তোমার পার্সোনালিটি টেস্ট হয়। ওকে, তো পার্সোনালিটি টেস্ট মানে তারা কিন্তু জানে যে তুমি সবটা পড়ে এসেছো, স্টিল তারা কিছু প্রশ্ন করে থাকেন যে প্রশ্নগুলো কিন্তু হোয়াট দিয়ে শুরু হয় না, অর্থাৎ ওরা জিজ্ঞাসাই করবে না যে পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল। ওকে, ওরা হয়তো এটা জিজ্ঞাসা করতে পারে যুদ্ধটা পানিপথেই কেন হয়েছিল, অন্য কোথাও কেন হয়নি, আরো প্রান্তর ছিল, যুদ্ধটা পানিপথেই কেন হয়েছিল। অর্থাৎ তারা ওয়াই এর দিকে নজর দেয়। তারা কিন্তু পলিটিতে তোমাকে জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ কল্ড সেন্টার স্টেট রিলেশন। ওকে, তারা হয়তো তোমাকে এইটা জিজ্ঞাসা করবে যে আমাদের সেন্টার স্টেট রিলেশন খুব খারাপ, এই বিষয়ে তুমি যদি স্টেটের দ্বারা রিক্রুটেড হও এবং সেন্ট্রাল যদি তোমাকে কোনো অর্ডার দেয়, সেই অর্ডারটা তুমি কিভাবে এক্সিকিউট করবে। তো সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে। ওকে, ইউ হ্যাভ টু বি আ ডিপ্লোম্যাটিক মাইন্ড, ইউ হ্যাভ টু হ্যাভ আ ডিপ্লোম্যাটিক মাইন্ড। তো সেই ক্ষেত্রে এই নোটস মেকিংটা গুরুত্বপূর্ণ, মানে নোটস মেকিংটা তুমি যখন করছো, তুমি নিজেকে আস্তে আস্তে কি করছো, অর্গানাইজড করছো। এবং আমরা কি করি, স্মার্ট লার্নিং ইজ নাথিং বাট আ অর্গানাইজড লার্নিং। আমরা অর্গানাইজড লার্নিং করবো, সেটাই হচ্ছে স্মার্ট লার্নিং। যে দিনের শেষে কি আমরা সবটা খুঁজে পাবো, দিনের শেষে কি যাতে আমাদেরকে হাতড়াতে না হয়, পরীক্ষা যখন 2 দিন বাকি তখন যাতে হাতড়াতে না হয়। তো এই কারণে আমি বললাম যে নোটসটা আমরা তৈরি করবো, নোটস মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছি 3 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে যে এই নোটস মেকিং এর ক্ষেত্রে আমরা কি কি করবো। 2-3টে পয়েন্ট আমি বলবো এই ব্যাপারে, সাব পয়েন্ট হিসেবে তোমরা ধরতে পারো। সেটা হচ্ছে নোটস মেকিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরুতে যে ভুলটা করে থাকে, আমি খুব কমন একটা চ্যাপ্টার নিচ্ছি, যারা নতুন WBCS দেবে 2022-এ, তাদের খুব চ্যাপ্টারটা মনে হতে পারে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন। আমি ইতিহাসটা নিয়ে বলছি। তোমরা ধরো বসলে যে স্যার নোটস বানাতে বলেছে, নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার WBCS এক্সাম, উই হ্যাভ টু মেক নোটস। আমরা নোটস নিয়ে বুঝলাম, প্রত্যেকটা পয়েন্টই টুকছো, মানে এটি প্রথম সিন্ধু সভ্যতা বলা হয়, কারণ প্রথম সিন্ধু নদীতে এই কিছু ধ্বংসাবশেষ আশেপাশে পাওয়া গিয়েছিল।
এটি চার্লস ম্যাসন প্রথম পেয়েছিলেন। এটিকে মেহেরগড় খুঁজেছিলেন যা ফাসুয়া জারিজ। এরকমভাবে ধরো প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট লিখছে, দরকার নেই, এই পার্টটাই করবে না, কারণ যদি প্রত্যেকটা ছোট 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 পয়েন্ট লিখতে থাকো তোমাকে লিখতে বেশি হচ্ছে। ওকে, আর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলেছি আর্ট অফ মেকিং নোট শেখাবো, তো তোমাদেরকে লিখতে বেশি হচ্ছে। এক্ষেত্রে এত কিছু লিখবে না, সিম্পল লিখবে হরপ্পা সভ্যতা, এরকম একটা দাগটা আনবে, দাগটা নিয়ে দাগটাই লিখে দেবে প্রথম পাওয়া গেছিল সিন্ধুতে, তাই ওটাকে আমরা কি বলি, সিন্ধু সভ্যতা। আমি জাস্ট বাংলায় বলছি, যারা ইংলিশে করবে, সেটা ভাষাটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এমন কিছু নেই যে এই ভাষাতেই লিখতে হবে নোটস চাইলে তোমরা যে কোনো ভাষায় লিখতে পারো, পরীক্ষাটা ঠিক করে দিলেই হবে। তো এই হচ্ছে পার্ট, যে নোটস কিন্তু 2-3 পাতা অব্দি ক্যারি করাবে না আনটিল সেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব আইএনএম এর নোটস হয়তো খুব বাড়তে পারে, মিডিভালের কিছু কিছু পার্টের নোটস বেশ বাড়তে পারে, কিন্তু তাই বলে সব নোটস প্রচুর বড় বড় করে ফেলবে একদমই করবে না। নোটসের মানেই হচ্ছে তুমি যা পড়লে সেইটা থেকে তোমাকে বুঝতে হবে যে কোন পার্টটা WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট। কিভাবে বুঝবে, পাশে সবসময় সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স 10 বছর থাকবে। ওকে, তো সেই পার্ট থেকে তুমি যখন পড়ছো, তুমি ধরো হরপ্পা পড়ছো, পড়ে তোমার মনে হচ্ছে হরপ্পা থেকে প্রশ্ন আসছে, খুব বেশি রকম সাইটের প্রশ্নগুলো আসছে, কোন সাইটগুলো কোথায় অবস্থিত, তুমি সাইটের নোটসটা একটা তুলে নিলে, সাইটের একটা মাইন্ড ম্যাপ বানিয়ে নিলে, পরীক্ষার আগে শুধু ওইটা পড়ে যেতে হবে। ওকে, কারণ WBCS সিলেবাস অর্থাৎ একটা সিভিল সার্ভিসের সিলেবাস কিন্তু মানে যে কোনো কিছু জিজ্ঞেস করা হতে পারে যে সূর্যের নিচে, এনিথিং ক্যান বি আস্কড আন্ডার দ্য সান। ওকে, তো সেক্ষেত্রে এই পার্টটা তোমরা করবে, কোনোভাবেই নোটসকে প্রলং করবে না। এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা নোটস মেকিং এর সময় একটা কাজ অনেক সময় ভুলটা করে থাকি, সেটা হচ্ছে আমরা এক ধরনের কালি দিয়ে নোটস বানাতে থাকি এবং অত্যন্ত রাফলি নোটস বানাতে থাকি, অত্যন্ত রাফ, মানে মনে হচ্ছে এটা তোমরা জানি, প্রথম 2-4 লাইন খুব ভালো লিখলে, প্রথম পাতাটা হয়তো খুব ভালো লিখলে, এবং তার পরে দেখবে যে একদম পুরো ডাক্তারের হ্যান্ডরাইটিং হয়ে গেছে। লাইক তোমরা কোনো মেডিসিন শপে গেলে তো তারা ভবিষ্যতে সেই নোটসটা বুঝতে পারবে যে তুমি কি লিখেছো। তো সেক্ষেত্রে সেরম বানাবে না। ধৈর্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তোমার যদি মনে হয় আজকে তুমি 1 ঘন্টা নোটস মেকিং করবে, ওয়েল অ্যান্ড গুড, তোমরা 1 ঘন্টায় লেখো, কিন্তু যাতে হ্যান্ডরাইটিং অন্তত যে তোমরা বুঝতে পারো এবং সেই নোটসটা যাতে পড়ার মতো হয়, এবং ডিফারেন্ট পেন ইউজ করবে, অন্তত 3টে পেন তো করবে। কারণ একটাই, আমাদের মাথা না আলটিমেটলি তো সাইকোলজির সাথে কানেক্টেড। আমরা যখন ভবিষ্যতে কোনো কিছু পড়ি, দেখবে আমরা যখন কালারফুল কোনো কিছু দেখি, আমাদের ব্রেন বেশি এক্সাইটেড হয়। এই কারণেই কিন্তু কালারফুল নোটস তৈরি করা খুব জরুরি। কিংবা তোমরা যখন দেখবে কোনো সেলিব্রিটি কিংবা কোনো মোটিভেশনাল স্পিকার কিংবা কোনো লাইফ কোচ, তারা যেমন লাইফ লিভ করে, সেখানে দেখবে তাদের ফ্রিজে বিভিন্ন কালার দিয়ে তাদের টু ডু লিস্ট সাজানো থাকে। সেটা কখনো দেখবে না এক কালারে করা আছে, কোনোটা পিঙ্ক আছে, কোনোটা ইয়েলো আছে। তার কারণটা একটাই, কালার্স ডিফারেন্ট হলে ব্রেন এক্সাইটেড হয়, এবং ব্রেন এক্সাইটেড হলে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, সেক্ষেত্রে 2-3টে কালি ব্যবহার করবে ফর মেকিং নোটস। এবার আসি 3 নম্বর ক্ষেত্রে, যেটা করবে ডু অ্যান্ড ডোন্টস এর মধ্যে, এটা আমি ফেলছি নোটস মেকিং এ। তো এই ক্ষেত্রে এবার 3 নম্বর ক্ষেত্রে আমি যেটা বলবো, নোটস মেকিং এর ক্ষেত্রে কিন্তু এমন করবে না যে একটা কোনো নোটস মেকিং তুমি করবে ধরো হিস্ট্রি, একটা এত মোটা খাতা নিয়ে নিলে, এরকম করবে না। আবার এরকমও করবে না যে ঠিক আছে জিএস এর পার্টটার জন্য একটা 20 টাকার খাতা কিনে নিল, এরকমটাও করবে না। নোটস মেকিংটা কিভাবে করবে এফেক্টিভলি, A4 সাইজের পেপার কিনে আনবে, কারণ তুমি জানো না তোমার নোটস ঠিক কতটায় যাবে। ওকে, A4 সাইজের পেপার কিনে আনবে, এবং A4 সাইজের পেপারটা যখন তোমরা কিনে আনবে, সেই A4 সাইজের পেপার কেনার সাথে সাথে যতগুলো সাবজেক্টের একটা করে চ্যানেল ফাইল কিনবে। একটা করে যখন A4 সাইজের পেপার নেবে, ধরো তুমি নোটস বানাচ্ছ, সেই পেপারটাতে লিখবে যে এটা আমি শিখলাম আজকে, এটা লিখলাম, এবং নিচে সবসময় এতটা করে জায়গা ছাড়বে। কেন? ইউর ফিউচার রেফারেন্স। পরে তুমি আরেকটা বই পড়লে, ধরো হরপ্পার পরে তুমি প্রথমে শুরু করেছো লুসেন্ট থেকে, একটা নর্মাল বই, তারপরে ধরো তুমি পুনম দালা লেখেন, তখন তো তুমি হরপ্পার ব্যাপারে আরো ডিটেল জানতে পারবে, তখন সেটা কোথায় লিখবে? নোটস আপডেটের ব্যাপারে আমি বলেছিলাম আমরা কি করে নোটস আপডেট করবো, সেই পার্টটা হচ্ছে এই পার্টটা। তো তখন তুমি ওই নিচে ওই পার্টটা লিখবে, ওই জন্য সবসময় ফাঁকা রাখতে হবে এবং চ্যানেল ফাইল করে রাখবে, তাতে তোমার সুবিধা হবে। এবার আসছি নোটস মেকিং এর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টে। এই 3টে পয়েন্টে হয়ে গেল ডু অ্যান্ড ডোন্টস। যে স্যার আমরা ডিজিটাল নোটস বানাবো নাকি আমরা হ্যান্ড রিটেন নোটস বানাবো? দেখো এক্ষেত্রে চয়েসের ব্যাপার একটা এখানে আসবে, যে তোমরা কোন নোটসটা বানাতে কমফোর্টেবল। কারণ বহু ছেলেমেয়ের কাছে আমি জানতে পেরেছি যে তারা কম্পিউটারাইজড নোটস বানাতে পছন্দ করে, কারণ তাদের মতে যে আমরা কম্পিউটার থেকে স্যার ডাইনামিক ডেটাগুলো পেয়ে যাই। ধরুন আমরা ন্যাশনাল পার্ক সার্চ করছি, আমরা ইন্টারনেটে সার্চ করলাম, আমরা ন্যাশনাল পার্কের ব্যাপারে পেয়ে গেলাম, আমি ডিরেক্টলি নোটসে কপি পেস্ট করে দিলাম, কিছুটা নিজে লিখলাম। এবং কিছু স্টুডেন্ট বলে স্যার হ্যান্ড রিটেন নোটস লিখছি, হ্যান্ড রিটেন নোটসও স্যার সুবিধা হয়, নিজে লিখলে বেশি মনে থাকে। এটাও ঠিক কথা। এবং যারা ডিজিটাল নোটস বানায় তাদের ক্ষেত্রেও কিন্তু তারা খুব একটা ভুল করছে না। তো আমি সেক্ষেত্রে একটা কথা তোমাদের বলবো, তোমাদেরকে না এই দুটোকে একটা ফিউশন করাতে হবে। অর্থাৎ তোমরা দেখবে যারা এখনো অব্দি চাকরি পায়, বেশ কিছু ক্ষেত্রে
আমরা সিভিল সার্ভেন্টদের দেখবো, ইউপিএসসি দেখবো, এপিএসসি দেখবো, কারণ তাদের বাইরের লোকেদের না দেখলে তোমরা কিছু শিখবে না, কারণ বাংলা অনেকটা এইসব দিক থেকে একটু ধাক্কা খাচ্ছে, পিছিয়ে আছে, এটা দুঃখ হলো সত্যি মানতে হবে। কারণ বাংলা থেকে আজই ইউপিএসসি খুব কম ক্যান্ডিডেট পায়, তো সেক্ষেত্রে বুঝতেই পারছি যে ইউপিএসসির অবস্থা হলো স্টেট সিভিল সার্ভিসের অবস্থা কতটা সঙ্গী। তোমাদের কাছে ট্যালেন্ট নেই এটা নয়, ইনফ্রাস্ট্রাকচার নেই, তো সেক্ষেত্রে সেই জন্যই আমাদের ইউটিউবে আসা। তো দেখো একটাই কথা, তোমরা যখন নোটস বানাবে, ধরো হরপ্পা সভ্যতার যে টপিকগুলো তোমরা পাচ্ছ বইতে পেয়ে যাচ্ছ, সেটা না তোমরা হ্যান্ড রিটেন বানাও, হ্যাঁ হাতে লেখো যারা লিখতে পারো। এবার কিছুটা পার্ট না তোমাদেরকে আমি বলবো তোমরা ডিজিটালাইজ করে ফেলো। কি করে করবে? হ্যান্ড রিটেন নোটসকেও তো ডিজিটালাইজ করা যায়। তুমি দেখবে কিছু পার্ট যেগুলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স আজকাল ম্যাগাজিন না কিনলেও চলে, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। ইন্টারনেটের থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, ইউপিএসসি ইন্টারনেটে ক্র্যাক হয়ে যায় তো স্টেট সিভিল সার্ভিস তো হবে, সেটা যে কোনো স্টেটের হতে পারে, শুধু WBCS নয়। এই কিছু মিথ ভাঙতে হবে WBCS, যেগুলো তোমাদের মাথায় এতদিন ধরে ঢুকে এসেছে। তো এরপর হচ্ছে একটা ফ্যাক্ট, তোমরা সেই হ্যান্ড রিটেন নোটসটাকে তোমরা ডিজিটালি নিয়ে গেলে কিংবা ছবি তুলে PDF করলে, এবং তার সাথে তোমরা তখন কি পাচ্ছ? হ্যান্ড রিটেন নোটসও হলো, লিখলে নিজের মাথাতে ঢুকলো, ব্রেন কাজ করলো, এবং তার সাথে তোমরা ডিজিটালাইজ প্রিন্টিংগুলোকে, ডিজিটালাইজ নোটসগুলোকে ওটার সাথে কম্বাইন করে দেবে, বা কম্বাইন করে কি হলো, তোমরা কিন্তু তোমাদের বেস্ট নোটসটা তোমরা বানিয়ে ফেললে, এবং তোমরা দিনের শেষে সেই নোটসটাকে রিভিশন করতে পারছো। বেস্ট টাইম অফ অ্যান্ড বেস্ট ওয়ে অফ রিভিশন, ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে একটা ভিডিও আনবো, তোমরা পরে অবশ্যই দেখবে। তো এই ছিল আমার আপাতত আর্ট অফ নোট মেকিংয়ের ভিডিও। অবশ্যই মাথায় রাখো এই ভিডিওটা তোমাদের জন্য খুব ভিডিওটা হেল্পফুল হবে, কারণ এই ভিডিওটা নিয়ে এরকম আলোচনা বাংলাতে খুব কম হয়েছে, হিন্দিতে প্রচুর হয়েছে। তো সেক্ষেত্রে আমি আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা কমেন্টে জানিও এই রিলেটেড তোমাদের যে কোনো কোয়ারিজ, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল স্মাইল স্টাডির নম্বরে, সেই নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখানে এখন অ্যাড করছি না। আর দ্বিতীয়ত একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমি প্রত্যেক সময় করছি, কারণ অনেকেই বুঝতে পারছো না ভিডিওগুলো দেখার আগে, সেটা হচ্ছে আমাদের জিএস ব্যাচে অ্যাডমিশন চলছে WBCS এর, এবং আমাদের WBCS এবং SI এর রাইটিং ব্যাচ, যেটা মেন্সের বাংলা এবং ইংরেজি কম্পালসারি, তাতেও অ্যাডমিশন চলছে। তোমরা যদি চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো, অলরেডি অনেক সিট ফিল্ড হয়ে গেছে, যারা বাকি আছে তারা নিয়ে নিতে পারো তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য। এছাড়া আমি তোমাদের সাথে সবসময় ছিলাম এবং থাকবো। টিল দেন, কিপ প্রিপেয়ারিং, কিপ স্মাইলিং, কিপ স্টাডিং।